আজকে আমি একটু নার্ভাস, কারণ আজকে আমি যার সঙ্গে পডকাস্ট করতে যাচ্ছি সে বহু বহু বিখ্যাত মানুষের পডকাস্ট করেছে, বহু সেলিব্রিটির। তার সঙ্গে পডকাস্ট করার এই সৌভাগ্য যে আমার হচ্ছে, এই জন্য আমি গ্রেটফুল। তোমাকে আমি যবে থেকে চিনি অ্যাঙ্কার এবং আরজি হিসেবে চিনি। তোমার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? প্রথম কথা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম আমি বোধহয় অপোজিট ডিরেকশনে বসেছি, মানে ওইটা আমার জায়গা হয়। আমি ভীষণ নার্ভাস এর জন্য। আমারও মজা লাগছে ব্যাপারটা, কারণ আমার বরাবরই আমি জানি ওইটাই আমার জায়গা। এটা প্রথমবার আমি এইদিকে, হ্যাঁ, মানে আরজে হিসেবে জার্নিটা শুরু হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি খুব কম লোক জানে যে শুরুটাই আরজে হিসেবে হয়নি। মানে আমি কিন্তু যখন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমার খুব শখ ছিল, মানে শখ বলবো না, আমার পড়াশোনাটাও সেটা নিয়েছিল। তখন মানে গ্র্যাজুয়েশন আমি যখন করছি, আমার তখন মাস কমিউনিকেশন পড়াশোনা হচ্ছে আর কি, এবং তখন আমার সাংবাদিক হওয়ার ভীষণ ইচ্ছে ছিল, এবং সেই পথেই আমি এগিয়েছিলাম আর কি। পথটা আমার সেটাই ছিল একদম আর্লি স্টেজে। তখন আমি যদি খুব ভুল না করি ফার্স্ট ইয়ারে পড়ি, মানে সবে কলেজে উঠেছি আর কি, আর 2007-এর কথা বলছি। এবং আমার ইন্টার্নশিপ শুরু হয় একটি বিখ্যাত টেলিভিশন নিউজ চ্যানেল, এবং তখন আমার যারা শিক্ষাগুরু ছিলেন আর কি, মানে যাদের আন্ডারে আমি কাজ শেখা শুরু করি, নাও দে আর বিকাম লেজেন্ডস। একজন তো অবশ্যই মৌপিয়া নন্দী, অন্যজন অঞ্জন বন্দ্যোপাধ্যায়, অয়নদা ছিলেন, অরিন্দমদা ছিলেন। এরকম কিছু মানে মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়, কাজ শিখি, এবং মানে আমার সাংবাদিকতাটাই অ্যাকচুয়ালি আমার প্রথম কাজ, বা ইন্টার্নশিপ বলতে আমি চাকরি বলবো না, বাট প্রথম কাজ সাংবাদিকতা। ও আচ্ছা, তা সেখান থেকে আরজিতে কিভাবে আসা? এটা খুব টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলিতে মানে মেয়েদের বড় করা হয়, তাদের কিছু মানে একদম বেসিক স্বপ্ন দেখি আর কি। মানে তুমি চাকরি করতে পারো, তুমি কাজ করতে পারো, তবে খুব ছক ভাঙা কিছু প্রফেশন না হলেই ভালো হয়। এবং মানে ওই আর কি যা হয়, মানে লেখাপড়া শিখছো, হ্যাঁ চাকরি করো, ডেস্ক জব করো, কোনো ব্যাংকে চাকরির চেষ্টা করো, স্কুল টিচারির চেষ্টা করো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমি প্রথমেই যেরকম একটা বাবা আমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম আর কি, সাংবাদিক হতে যাচ্ছে মেয়ে, এরকম একটা ব্যাপার। এবং যেই সময়টা আমি এই কাজটা শুরু করি তখন 2007 সাল, এবং খুব একটা পলিটিক্যাল টার্ময়েল চলছিল তখন আমাদের রাজ্যে, কিন্তু সবাই সেটা জানি আমরা আর কি। এবং ওই সময় যা হয়, সাংবাদিকরা বিভিন্ন ফিল্ডে গেলে তারা মার খাচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, সাংবাদিকরাও ছাড় পাচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। এরকম একটা দিনও এসেছিল আমার লাইফে, যখন মানে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ফিল্ডে যেতে হবে, এরকম ব্যাপার। খুব লাস্ট মোমেন্টে সেটা চেঞ্জ হয়, আমাকে একটা অন্য প্রেস মিটে পাঠানো হয়, সেটা একটা এন্টারটেনমেন্ট রিলেটেড প্রেস মিট, এবং সেখানে একজন সিনিয়র সাংবাদিককে পাঠানো হয়। এবং পরে যখন আমি আমার অ্যাসাইনমেন্ট শেষ করে অফিসে ফিরছি, তখন শুনতে পাই সেই সাংবাদিক মার খেয়েছেন। হ্যাঁ, মানে সেটা খুব স্বাভাবিকভাবে আমার মাও টিভিতে দেখছে, কারণ আমার মা জানে আমার এই চ্যানেলে আমার মেয়ে ইন্টার্নশিপ করছে, আমার মা শুনছে সাংবাদিক মার খাচ্ছে, আজকে এই হচ্ছে, কালকে সেই হচ্ছে। সিঙ্গুর নন্দীগ্রামে যে কোনো সময় যে কোনো সাংবাদিককে পাঠানো হচ্ছে, মানে খুব একটা কঠিন পরিস্থিতি আর কি। মানে মা হিসেবে তখন আমার মা খুবই প্যানিক করছিল আর কি। এবং আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে যেদিনকে, মানে চাকরি আমাকে সুযোগ দেওয়া হচ্ছে যেই মুহূর্তে, আমার মা প্রথমেই বলে দিল, না, এই চাকরি তোমার করা যাবে না। তো এইসবের জন্যই কি আরজেইংটাকে বেছে নেওয়া এইগুলোর তুলনায় অনেকটা সেফ জব বলে আর যেতে শিফট করেছি এরকম নয় ব্যাপারটা। যা হয়, ইন্টার্নশিপ শেষ করলাম, চাকরি করতে দেওয়া হবে না, তার একটা মেজর রিজন ছিল হচ্ছে করতে হবে তোমাকে গ্র্যাজুয়েশনটা, মানে বেসিক এডুকেশনটা তোমাকে কমপ্লিট করতে হবে, তারপর তুমি যে কোনো পথে যেতে পারো। কিন্তু ডেস্টিনি তো অন্য কিছুই ছিল, যেটা বুঝলাম আর কি পরবর্তী সময়। সাংবাদিকতার ইন্টার্নশিপ শেষ হলো, আবার ব্যাক টু কলেজ, আবার নর্মাল ক্লাস করছি। এবার আই ওয়াজ অলওয়েজ ভেরি ডিটারমাইন্ড যে আমার 18 বছর হয়ে গেলে আমি কোনোদিন বাবা মার কাছে হাত পাতবো না। তো এটা আমার একটা খুব ব্যাপার ছিল। তো সেই সময় দাঁড়িয়ে আমি কি করব না, আমি পকেট মানির জন্য তখন আমি এমসিং করতাম। তখন একটা টিনেজারদের জন্য একটা বাংলা ম্যাগাজিন ছিল, দ্য ভেরি ফেমাস ম্যাগাজিন 19-20। হ্যাঁ, তো 19-20 আমরা সবাই পড়তামও, এবং 19-20 বিভিন্ন অনুষ্ঠানে আমি তখন এমসিং করতাম। 19-20 এবিপি গ্রুপের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমি এমসিং করতাম। তারপর সেখান থেকে টুকটাক কলেজের বিভিন্ন ফেস্টগুলোতে হোস্ট করার সুযোগ আসতে শুরু করলো। তারপর কোনো না কোনো মিউজিক্যাল শো, কারোর এই পাড়ার প্রোগ্রাম, একদম ছোটোখাটো লেভেলে। তখন যা দিত তাতেই খুশি, মানে আই ওয়াজ এ স্টুডেন্ট না, মানে আমাকে হাত পাততে হচ্ছে না, আমি ইন্ডিপেন্ডেন্ট, সেটা একটা আমার কাছে আনন্দের ব্যাপার ছিল। তো সেই সময় কাজ শুরু হলো। এরকম একটা সময় এমসিং করছি ফর পকেট মানি, আমার একটা অনুষ্ঠানে আর কি, দীপাবলি টাইম, কালী পুজো টাইম, যখন পাড়ায় পাড়ায় খুব ফাংশন হয় আর কি, এরকম সময় আমাদের স্টেশনের যিনি মিউজিক ম্যানেজার ছিলেন, তিনি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন, এবং উনি আমাকে শোনেন এবং আমাকে ব্যাকস্টেজ এসে নিজের কার্ড দেন এবং কথা বলেন যে তোমার ভয়েসটা মাইকে বেশ ভালো লাগে শুনতে, তুমি কখনো রেডিওর জন্য ট্রাই করেছো? আমি বললাম যে না, আমি তো সেকেন্ড ইয়ারে পড়ি কলেজে, আমার কখনো চেষ্টা করা হয়নি। তখন বললো ইউ কাম ফর আমার অডিশন। তখন উনি বললেন ইউ কাম ফর অডিশন, আমি দেখছি কি করা যায়।
তো তার 2 দিন বাদে আমি গেলাম, অডিশন হলো এবং বললো ঠিক আছে কিছু হলে জানাবো। তারপর চলে এসেছি। তারপর প্রায় 2 মাস তার বেশি কেটে গেছে, আমি ভুলেও গেছি, আমি জানি কিছু হয়নি আর কি। তারপর একদিন হঠাৎ আবার একটা ফোন, তখন পার্ট 2 পরীক্ষার প্রিপারেশন চলছে আমার এরকম। তা আমাকে বলছে তুমি অডিশন দিয়ে গেছিলে, ইউ রিমেম্বার? আমি হ্যাঁ মনে আছে আমার। তো বললি এসো তোমাকে আমরা টেকনিক্যাল ট্রেনিং দেবো। অ্যান্ড আই ওয়াজ টেকনিক্যালি ইলিটারেট একেবারে, মানে আমি কিছুই জানতাম না। একটা বিষয় আমি জানি রেডিওতে মানুষ যায় কথা বলে, সেটাই বেশ একটা মজা এরকম ব্যাপার। তো আমি যখন দেখলাম একটা মানে প্রায় 10 ফুটের কনসোল আমাকে অপারেট করতে হবে উইথ দ্য হোল থিং, মানে টেলস থাকে, এডিটিং পার্ট থাকে, লাইভ পুরো ব্যাপারটা, তো আমি তখন আমার শুরু হয়ে গেছিলো একদম ঢিপ ঢিপ। যাই হোক, তো শিখলাম পুরো ব্যাপারটা। 8 দিন আমার এখনও মনে আছে আমার টানা ট্রেনিং হয়েছিল, এবং ওই 8 দিন আমি রীতিমতন আমার কলেজ ক্লাসেস বাঙ্ক করে, মাই ফ্রেন্ডস হেল্প মি আ লট। আমার যারা 2-3 জনের একটা গ্রুপ ছিল আমাকে বললো না না ঠিক আছে ইউ গো ফর ইট, আমরা দেখে নিচ্ছি ক্লাসে কী হবে সেটা আমরা তোকে ম্যানেজ করে দেবো, ঠিক ব্যাপার। তো সেই 8 দিন টানা কলেজ বাঙ্ক করে, বাড়িতে কিছু না বলে, কারণ আমার প্রথম থেকে ভয় ছিল যে আগেরবারে চাকরিটা মা কেঁচিয়ে দিয়েছে, মিডিয়াতে চাকরি করা যাবে না, একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। তো এবার আমি বলিনি কিছু, একদম কিছু হলেই বলবো, আদারওয়াইজ বলবোই না। তো এক ট্রেনিং চললো 8 দিনের মাথায়। 9 দিন 10 দিনের মাথায় আমার যখন অন এয়ার হওয়ার কথা, যেদিন আমি অন এয়ার যাচ্ছি প্রথম আর কি, আমি খালি ভাইকে বাড়িতে বলে গেছি দুপুরবেলা এই টাইমটা রেডিওটা অন করবি। তো সেটা হয় যথারীতি, সবাই তখন শোনে এবং পরে সবাই রিপ্লাই করে, ফিডব্যাক দেয়, ইটস গুড, ভাল লাগছে, কী করে হলো এই ব্যাপারটা। তো এইভাবে হাউ ইট স্টার্টেড অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, মানে আমরা যারা এরকম ধরনের মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, আমাদের সবসময় যে সামনাসামনি দেখা যাচ্ছে, কারণ আমরা তো খুব একটা ফ্রন্টে থাকা মানুষ নই, যারা আরজে, যারা সাউন্ড ইঞ্জিনিয়ার, তাদের কাজগুলো যখন আমিও এটা ফিল করেছি, রিয়েলাইজ করেছি, যখন আমার কোনো কাজ টিভিতে দেখানো হচ্ছে, সে সময় একটা অদ্ভুত অনুভূতি। মা বাবাকে ডেকে দেখাই, বন্ধুবান্ধবকে বলি যে এই দেখ এই কাজটা আমি করেছিলাম। তো তোমার গলা যখন ফার্স্ট তোমার বাড়ির লোক শুনতে পেল, তখন বাড়ির লোকে ঠিক কীরকম এক্সাইটমেন্ট ছিল? হ্যাঁ ডেফিনেটলি ভালোই, সবাই একটু চমকে গেছিলো দাদা, যেহেতু আমি কিছুই বুঝতে দিইনি লাস্ট 8 দিন ধরে কী চলছে। সবাই জানে আমি রোজকার মতো যেরকম কলেজ যাওয়ার সেটাই যাচ্ছি, সেটাই করছি, কিন্তু মানে সবাই সেটাতে বেশ অবাক হয়েছিল। তারপর বললো, তারপর আমি বোঝালাম অ্যাকচুয়ালি, কারণ প্রথম থেকেই সবাই একটু প্যানিক ছিল, আমি বোধহয় পড়াশোনাটা আর করবো না, কলেজ ড্রপ আউট হয়ে যাবো, এরকম একটা ব্যাপার স্যাপার। বললাম না এরকম কোনো ব্যাপার নেই। আমাকে উইকেন্ডে তখন একটা শো দেওয়া হয়েছিল, অনলি ফর স্যাটারডে অ্যান্ড সানডে, যেহেতু আমি স্টুডেন্ট এবং আমি সারা সপ্তাহ কলেজ করতাম, নর্মালি উইকেন্ডে রেডিও করতাম। তারপর আবার মানে একদম নর্মাল লাইফ ছিল একেবারে, মানে পড়াশোনাটা আমার সেজন্য হ্যাম্পার হয়নি। গ্র্যাজুয়েশন স্মুথলি কমপ্লিট হয়েছে, রেডিওতে চাকরি করতে করতে মাস্টার্স কমপ্লিট করেছি, তো কোনোটার জন্যই খুব একটা অসুবিধে হয়নি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করি, সেটাও 2 বছরের একটা কোর্স ছিল, সেটা কমপ্লিট করি। ও গ্রেট। আচ্ছা, তোমরা যখন কাজ করতে তখন তো এই ডিজিটাল আসেনি, তখন তো পুরোটাই অ্যানালগ প্রসেসের রেডিওতে কাজ হতো। তো তোমাদের প্রসেসটা কীরকম ছিল রেডিওতে কাজ করার? আমরা যখন শুরু করেছিলাম তখন ডেফিনেটলি ডিজিটাল রেভলিউশন তো রেডিওতে আসেনি, রেডিও ইজ আ কমপ্লিট ডিফারেন্ট মিডিয়াম। তো হ্যাঁ, মানে তখন রেডিওর একটা নিজস্ব ফ্লেভার ছিল, যেহেতু তখন আরজেদের দেখা যেত না, সেটা একটা মানে মজা ছিল। ইনফ্যাক্ট আমার কর্মজীবনের খুব মজার মজার অভিজ্ঞতার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে আমি 19-20 বছর বয়সে রেডিওতে চাকরি শুরু করেছি তো, বাট সবাই আমাকে বলতো ইউ সাউন্ডস ভেরি ম্যাচিওর অন এয়ার, মানে তোমাকে শুনে মনে হতো একটা মহিলা, একটা মানে একটা মানে ইউ আর নট এ স্টুডেন্ট, মানে সেটা আমি যে স্টুডেন্ট রিয়েল লাইফে সেটা আমাকে শুনলে নাকি কখনোই বোঝা যেত না। এবং যার জন্য আমার কাছে যে ধরনের মানুষের ফোন কলস আসতো, মূলত মিডল এজ, একটু সিনিয়ররা, এবং তারা আমার সঙ্গে তাদের কন্টেম্পোরারি এজের লোকজন ভেবেই কিন্তু গল্প করতো। এটা আমার কাছে খুব মজার হতো। এবং তারা যখন মাঝে মাঝে অফিসেও তো কিছু মানুষ দেখা করতে চলে আসতো, যারা খুব ইন্টারেস্ট পায় কারোর সঙ্গে কথা বলে, খুব ভালো লাগে। বা আমার এরকমও হয়েছে যে আমার যেহেতু 12 বছরের একটা দীর্ঘ রেডিওর জীবন ছিল, আই হ্যাভ আ হিউজ ফলোয়ার্স, মানে হিউজ ফলোয়ার্স বলতে এমন ফলোয়ার্স, মানে দে আর লাইক ক্রেজি ফলোয়ার্স, মানে কেউ রক্ত দিয়ে চিঠি লিখছে, হ্যাঁ, কেউ কেক বানিয়ে নিয়ে চলে আসছে, স্টেশনে পাঠাতো। মানে এরকমও হয়েছে আমি সানডে দুপুরবেলা একা অফিসে শো করছি, আমি জাস্ট অন এয়ার বলেছি যে আপনাদের রোববারগুলো খুব স্পেশাল হয় কারণ আপনারা মাংস ভাত খেয়ে একটা পাওয়ার ন্যাপ নিতে পারেন, আমার রোববারগুলো একটু অন্যরকম কারণ আমি তাড়াতাড়ি লাঞ্চ করে আপনাদের সঙ্গে আড্ডা মারতে বসি। তো উনি হয়তো ভেবে নিয়েছেন আমার খুব খিদে পেয়েছে সামহাও। এবার উনি আমার জন্য স্টেশনে ডিম সেদ্ধ, কেক, ফ্রুট স্যালাড সব করে এরকম 3 থাকে 4 থাকে টিফিন কৌটো করে এরকম পাঠাতেন আর কি। মানে প্রত্যেক রোববার, আমার না বলাতেই মানে একটা রোববার উনি পাঠিয়েছিলেন, এবং আমি যা হয় আর কি আমি লাইভ তখন রেডিওতে খাচ্ছি, খেয়ে রিভিউ দিলাম যে আমি জানি না কে এটা পাঠিয়েছে, বাট থ্যাঙ্কস আ লট যিনি আমাকে পাঠিয়েছেন। দুপুরবেলা আমি একটা দারুণ মিল এনজয় করলাম। তারপর থেকে দেখতাম এভরি সানডে কিছু না কিছু আসতে থাকতো, কখনো চকলেট, কখনো ডিম সেদ্ধ, কখনো কেক, কখনো ফ্রুট স্যালাড, কখনো পায়েস,
মানে শীতকালে নলেন গুড়ের পায়েস এরকমও এসছে, প্রচুর এরকম হয়েছে। ইভেন আমার এমন মানুষের সঙ্গেও আলাপ হয়েছে রেডিওতে কাজ করতে করতে, যার মেয়ে হয়তো বিয়ের পর বিদেশে চলে গেছে, বা তার সন্তান হয়তো কলকাতায় থাকে না, বা কোনো কারণে অনেক বছর যোগাযোগ নেই বা কিছু, মানে তিনি আমাকে পুজোয় জামা দিয়েছেন, বইমেলায় গিয়ে বই কিনে দিয়েছেন, এরকমও হয়েছে আর কি। আচ্ছা, তোমার সাথে এরকম হয়েছে যে রেডিওতে যারা আরজে ছিল তাদের তো আমরা সামনে থেকে দেখতে পেতাম না, এখন তো সবই খুবই খুললাম মানে আরজেদের আমরা ইনস্টাগ্রামে দেখে নিচ্ছি, ফেসবুকে দেখে নিচ্ছি, তখন এত ওরকম ব্যাপার ছিল না যে আমরা দেখে নিতে পারি। একটা আড়ালে থাকা মানুষ, তার শুধু গলাটাই মানুষ শুনছে, তার গলার প্রেমে পড়ছে, তার গলাটার সঙ্গে মানুষ রিলেট করছে, এরকম। তোমার গলা শোনার পর এবং তোমাকে সামনাসামনি দেখার পরে একদম কমপ্লিট একটা আলাদা রকম কিছু সে দেখতে পেয়েছে, এরকম হয়েছে? হ্যাঁ, সেটা হয়েছে। তার কারণ আমি যেটা একটু আগেই বললাম আর কি, যে আমাকে সবাই বলতো ইউ সাউন্ডস ভেরি ম্যাচিওর অন এয়ার। তো এরকম বহুবার হয়েছে, আমার সঙ্গে দেখা করতে এসছে মানুষজন, তারা ভেবেছে আমি একটা মধ্যবয়সী মহিলা, এবং তারপরে এসে যখন আমাকে দেখছে ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছি অফিসের মধ্যে, তখন বলছে উমা তুমি তো একটা বাচ্চা মেয়ে, তোমাকে তো এরকম শুনতে লাগে না, তোমাকে তো চেনাই যায় না, মানে এরকম আর কি। মানে এমন লোকজনও হয়েছে, আমার একটা মানে খুব বড় ফলোয়ার টিম ছিল আর কি, যারা আসতো রাজবলহাট থেকে, হুগলির একটা জায়গা, এবং ওখানে তাঁত বুনতো তারা আর কি। তো এরকম দেখা করতে এসছে একদিন আমার জন্মদিনে, আমার জন্য ফুল শাড়ি টাড়ি নিয়ে এসে, এবং তারা ভেবেছে আমি রীতিমধ্যে একজন মহিলা যাকে শাড়ি দিয়ে ইমপ্রেস করা যায় আর কি। আর আমি অফিসের মধ্যে ছোটো ফ্রক পরে গুড় করে ঘুরে বেড়াচ্ছি, এরকম আমাকে দেখে বলছে উমা দিদি তুমি তো একটা বাচ্চা মেয়ে, আমরা তো বুঝতেই পারিনি তোমাকে, এরকম। তো এরকম হয়েছে মজার অভিজ্ঞতা আর কি। তারপরে যারা মোটামুটি যেসব প্রেমপত্রগুলো আমার কাছে আসতো, সেগুলো ওই রকমই ভাবধারা থেকে আর কি, মানে যে আমি একজন খুব ম্যাচিওর একজন মহিলা, কিন্তু যারা যখন সামনে দেখতো তাদের সাংঘাতিক স্বপ্নভঙ্গ হতো আমাকে দেখে। ও, তোমাদের সময় এরকম চিঠি দিয়ে, হ্যাঁ 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 রাইট। তো চিঠি দেওয়ার ব্যাপারটা তো এখন বাচ্চারা খুব একটা ফিলও করে না, ব্যাপারটা জানেও না, সেই ইমোশনটা যে একটা চিঠির জন্য ওয়েট করা, একটা চিঠির শেষে ইতি লিখে দেওয়া। এখন তো পুরোটাই একটা ডিজিটালের সময়, হোয়াটসঅ্যাপ করে দিল মিস ইউ, তো বা আজকে দেখা করবো, জাস্ট সব কিছু খুব র্যান্ডাম, খুব খুব তাড়াতাড়ি চটজলদি একটা ব্যাপার হচ্ছে। তো এখনকার প্রেম নিয়ে তোমার কি মতামত? না, আমাদের সময় ডিজিটাল এসেছে, আমি একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের তো নই, তো হ্যাঁ মানে ডিজিটাল জিনিসপত্র এসে, যেমন আমাদের সময় ব্ল্যাকবেরি ছিল, মেসেজেস ছিল, আমরা তো ফ্রি মেসেজের জন্য আলাদা করে আবার রিচার্জ করতাম ফোনে আর কি। যাই হোক, আমি সেই যুগের আর কি, আমি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের নই। তবে হ্যাঁ, মানে এখন যতটা সহজলভ্য হয়ে গেছে সব কিছু পাওয়া, এক্সপোজারটা অনেক বেড়ে গেছে, ডিজিটাল এই যে অ্যাপগুলো এসছে বিভিন্ন, বা সোশ্যাল মিডিয়ার যে ভেরিয়াস প্ল্যাটফর্মসগুলো এসছে, এখন অনেক কিছু এক্সপ্রেস করা ইটস বিকাম ভেরি ইজি, কারণ এখন সব কিছু লিখতেও লাগে না, ইমোজিজ আর দের, সেগুলো দিয়ে অনেক কিছু এক্সপ্রেস করে দেওয়া যায়, সেটা খুব সহজ হয়। সেটা কতটা কার্যকরী হয় সেটা পরের ব্যাপার। এক্স্যাক্টলি। তো এখনকার প্রেম, মানে জেনজিরা যে প্রেম করছে ক্যাফেতে বা জাস্ট ইমোজি দিয়ে প্রেম করছে, সেটা নিয়ে তোমার কি বক্তব্য? জেনজিরা আদৌ প্রেম করে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। মানে না, আমি বলছি না যে আমাদের সময় একদম একেবারে একদম প্লেটোনিক প্রেম হতো না, এই হতো না সেই হতো না, এইগুলো মানে জেনারেশন বাই জেনারেশন অনেক কিছু চেঞ্জ হতে থাকে। আমার বাবা মায়ের জেনারেশনে যেমন আমি শুনেওছি দেখেওছি যে মানে কিছুটা একে অপরকে না দেখেও সারা জীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া যায়, মানে বিয়ের পর প্রথম আলাপ হয়ে আর কি, সেটা তো একটা সারা জীবন সুন্দর কেটে গেল। আবার এখন 10 বছর লিভ ইন করেও কারোর ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা মানে দেখাশোনা করে বিয়ে হয়েও ক্লিক করছে না, মানে অনেক কিছুই হয়। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি দুটো মানুষের কম্প্যাটেবিলিটির ওপর, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমি পার্সোনাল লাইফে যেমন আমার যদি কথা জিজ্ঞেস করিস, তাহলে আমি বলবো আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে বিশ্বাস করি না। এটা হয়তো আমার ফল্ট বা আমার একটা কোনো গাফিলতি যে আমি লং ডিস্টেন্স বলে কিছু বুঝি না। আমার মনে হয় না এটা সোল কানেকশন ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট তবু আমার মনে হয় দিনের শেষে একবার তাকে দেখতে হবে, একটু অন্তত মানে আমি বাড়ির ছাদে থাকি, সে রাস্তা দিয়ে হেঁটে যাক তবুও দেখতে হবে আর কি, মানে একটু হাত নাড়তে হবে, একটু কথা বলতে হবে, ফোনে না হলো, ফোনে ঠিক আছে, বাট একটু দেখা করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর মানে ওই 7 দিনের জন্য কাজে গেলাম, 10 দিনের জন্য বাইরে গেলাম, সেটা আলাদা, কিন্তু 1 মাসের জন্য ঠিক আছে, কিন্তু মাসের পর মাস সে নেই, যোগাযোগ নেই, কথা নেই, হঠাৎ করে একদিন প্রেম জেগে উঠবে, মানে এই ব্যাপারটা ঠিক আমার আসে না। আচ্ছা, জেনজিরা প্রেম করে না, আদৌ কি প্রেম করে এরকম তোমার কেন মনে হচ্ছে? আমি জানি না, আমার তো ভালোই লাগে জেনজিদের। জেনজিদের প্রেম নয় ব্যাপারটা নয়, জেনজিদেরও নিশ্চয়ই প্রেম হয়,
বাট আমি আমার চারপাশে এমন কোনো উদাহরণ এই মুহূর্তে সেট করতে দেখিনি কাউকে যারা খুব জোর গলায় বলতে পারে যে হ্যাঁ এটা প্রেমই, মানে ক্রাশ বা অন্য কিছু নয়, বা জাস্ট ফর আ পাসিং অ্যাফেয়ার বা কিছু এরকম নয়। কারণ মেজরিটি কেসেসে আমি আমার চারপাশের যে জেনজিগুলোকে দেখছি আর কি, তারা এটাই বলে যে উই আর ডেটিং, মানে আমরা এখন একটা মানে এক্সপ্লোর করার ফেজে রয়েছি। মানে কেউ কিন্তু বলে না আই এম ইন লাভ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মানে উই আর ট্রাইং, উই আর ডেটিং, উই আর এক্সপ্লোরিং, উই আর হ্যাভিং ফান, এইগুলো হচ্ছে বিষয়। তো এর মধ্যে আর প্রেমটা তাহলে এলো কী করে? মানে এই কোনোটাই কিন্তু ডিরেক্টলি আমি প্রেম করছি বা আই অ্যাম ইন লাভ, আই এম সিরিয়াস অ্যাবাউট সামওয়ান, এইটা কিন্তু কেউ জোর গলায় আমার চারপাশে অন্তত বলছে বলে আমি শুনিনি। তো তুমি যেটাকে প্রেম বলে এক্সপ্লেন করছো সেইটা 90s কিডস যারা ওই সময় অবধি ওই ধরনের প্রেম বা ভালোবাসাটা এসে কি স্টপ হয়ে গেছে বলে মনে হয়? না, 90s কিডরাও না, খুব সত্যি কথা বলতে এখন যা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, মানে আমি বিং আ 90s কিড আমি বলবো যে আমরাও যে খুব একেবারে চোখ বন্ধ করে ভরসা করে ফেলি প্রথম প্রেমই জীবনের শেষ প্রেম হবে এইটা ভেবে, এটা হয় না। মানে এখনকার দিনে এটা হয় না, একেবারেই হয় না। আমার হয়নি তোর হয়নি এরম ব্যাপার নয়, মানে হয়ই না খুব একটা। ওই আমার সেই চন্দ্রবিন্দুর গানের একটা লাইন মনে পড়ে যাচ্ছে, ভালোবাসা প্যাঁচ পয়ে যার একখানা প্রেম হয়ে যায়, জেনে রেখো সেই প্রেমিক ভাগ্যবান। তো হ্যাঁ, মানে দোজ হু আর লাকি এনাফ তাদেরই হয়তো একটা কি দুটো ক্লিক করে, আদারওয়াইজ সবই পাসিং অ্যাফেয়ার ফেজেই চলে যায়। কিন্তু হ্যাঁ, এর মধ্যেও কি ভালো মানুষ আসছে না, জীবনটা সুন্দর হচ্ছে না? হয়, কিন্তু সেগুলো সংখ্যায় বেশ কমে গেছে। আচ্ছা, আমরা আবার পুরনো টপিকে ফিরে আসি। রেডিওর আগের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাট থেকে রেডিও বেরিয়ে এখন পুরোটাই একটা ডিজিটাল রেডিও স্টেশন তৈরি হয়ে গেছে। এখন রেডিও স্টেশনগুলো ফেসবুক লাইভ করছে, ইনস্টাগ্রাম লাইভ করছে। এই ব্যাপারটা রেডিওকে কতটা এফেক্ট করছে? রেডিওর মজাটা কোথায়? যখন আমি জিনিসটা দেখতে পাচ্ছি না, একটা অডিও মাধ্যম, রেডিও ইজ আ অডিও মিডিয়াম, নট অডিও ভিজুয়াল মিডিয়াম। রেডিও আলাদা, টিভি আলাদা, ডিজিটাল আলাদা। কিন্তু যখনই এই ডিজিটাল এসে এইগুলোর উপর ভারী হয়ে যাচ্ছে বা এইগুলোকে ডমিনেট করছে, তার মানে কি রেডিও হোক বা টিভি হোক, অ্যাকচুয়ালি দে আর লুজেস দেয়ার ওন আইডেন্টিটি না? মানে রেডিও আর যাদের যদি আমি কনস্ট্যান্ট দেখতেই পাই, তাহলে তাদের না দেখার যে মজাটা বা যে ফ্লেভারটা তাদের, এই যে আমার সময় আমি যখন রেডিও শুরু করেছিলাম তখন আমার যে ভয়েস শুনে লোকে আমাকে একটা ইম্যাজিন করতো, বা আমাকে নিয়ে তারা স্বপ্ন দেখছে, কি কিছু ভাবছে বা কিছু একটা ভেবে কথা বলছে, এই যে একটা মজা রেডিওর যে এটাই ফ্লেভার, সেইটা তো এখন আর নেই। আমি কনস্ট্যান্ট যাকে শুনছি তাকে দেখতেও পাচ্ছি, সে মাথা চুল করছে না, স্ক্রিপ্ট লিখছে না, টিফিন খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের ডেফিনেটলি মানে ইন্টারেস্টেড আমরা যাদের প্রতি, সে মানে টেলিভিশন পার্সোনালিটি হোক, রেডিও পার্সোনালিটি হোক, বিখ্যাত লোক হোক, কুখ্যাত লোক হোক, তারা আমরা সবসময় চাই তাদের অন্দরমহলে ঢুকে তাদের ভেতরটা জানার চেষ্টা করা, সে কী করে, সে কীভাবে করে, দ্যাটস ফাইন। কিন্তু সবসময় সবটাই বড্ড বেশি এক্সপোজ হয়ে গেলে সেই মজাটা যেন কোথাও মিসিং হয়ে যায়। তো ডিজিটাল কন্টেন্ট হোক, আমার তাতে কোনো আপত্তি নেই। মানে ডিজিটাল কন্টেন্টেই আমরা সবসময় অ্যাডিক্টেড হয়ে আছি। এখন আমরা রিল দেখি, আমরা ছোট ভিডিও দেখি, শর্টসের এখন ভীষণ যুগ, বড় লম্বা ভিডিও, বড় ভ্লগ এখন আর কেউ পছন্দই করে না দেখেছি। তো দ্যাটস ফাইন, কিন্তু সব কিছুর মধ্যে সারাদিন যদি আমার অন্দরমহলে আমার ক্যামেরা আমাকে ফলো করে এবং আমাকেও আমার সব কিছু এক্সপোজ করে ফেলতে হয়, তাহলে সেটা বোধহয় ঠিক না। কোথাও একটা ফিল্টার করার দরকার রয়েছে। যেমন এই জিনিসটা ফিল্টার ডিজিটাল মাধ্যমে হয় না বলেই হয়তো আমার কথাটা হয়তো শুনতে কারোর খারাপ লাগবে এই মুহূর্তে, আমরা এখন ফেসবুক বা ইনস্টা খুললেও দেখতে পারি অদ্ভুতভাবে এটা সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছুই না, একটা অদ্ভুত সায়া ব্লাউজ কমিউনিটি তৈরি হয়েছে। মানে যারা সারাক্ষণ এমন কিছু পোস্ট করছে, মানে যেটার জন্য বলতে বাধ্য হচ্ছে এখন ফেসবুকও বোধহয় আমার সঙ্গে মানে সামনে খোলা যায় না। মানে মানুষ এতটাই বীতশ্রদ্ধ হয়ে পড়ছে জিনিসগুলোর ওপর, কিন্তু মানুষ দেখছেও। এবার দেখছে কেন, মানে বিরক্ত হয়েও সেই জিনিসটা বারবার আমার ফিডে চলে আসে, তাই জন্য এবার একবার এলে বারবার আসে। ফেসবুক ওইভাবেই আমার অ্যালগরিদমটা সেট করে ফেলে, এগুলো সমস্যা হচ্ছে। ডিজিটাল মাধ্যমে কোথাও একটু সেন্সরশিপ থাকারও এখন মনে হচ্ছে দরকার রয়েছে, মানে যেটা একসময় মনে হতো না হলেই ভালো হয়, আমার ব্যক্তিগত ফেসবুকের বল, আমি যা খুশিটাই শেয়ার করি, যা খুশিটাই ইয়ে করি। কিন্তু এবার মনে হচ্ছে যে জায়গায় চলে যাচ্ছে জায়গাটা, এটা সাংঘাতিক সামাজিক অবক্ষয়ের জায়গা দাঁড়িয়ে রয়েছে। এটা শুধু রেডিও না, মানে ওভারঅল আমি সব রকম সোশ্যাল মিডিয়াকেই অ্যাড্রেস করে বলতে চাই এই কথাটা। মানে এটা খুব ঠিক দিকে যাচ্ছে না। মানে আমি যদি আমার বাচ্চার হাতে একটা আমার সেলফোনটা ভাবি যে 8 ঘন্টার জন্য ওকে দিয়ে আমি অন্য কোনো কাজ করব, আমার নিজের ভয় হচ্ছে আমি কী দেখে নেবে কে জানে বাবা।